আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তোমাদের সাথে আছি আমি রিপন চন্দ্র নায়ক, সহকারী শিক্ষক গণিত, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি। তো সুপ্রিয় শিক্ষার্থী, ত্রি হচ্ছে 3, আর কোণ তো তোমরা জানো, এটি হচ্ছে দুটি রশ্মি যখন কোনো বিন্দুতে মিলিত হয় তখন কোণ উৎপন্ন হয়, অর্থাৎ যেটাকে আমরা অ্যাঙ্গেল বলে থাকি। তারপর মিতি হচ্ছে মেজারমেন্ট বা পরিমাপ করা। তো সুপ্রিয় শিক্ষার্থী, গণিতের যে অংশে 3 কোণের পরিমাপ নিয়ে আলোচনা করে সেই অংশটাই হচ্ছে ত্রিকোণমিতি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ত্রিকোণমিতি অংশটি জানতে হলে, খুব ভালোভাবে আত্মস্থ করতে হলে তোমাদের যে বিষয়টি অবশ্যই জানতে হবে সেগুলো হচ্ছে কিছু বেসিক বিষয় আছে। সেখানে তোমাকে সমকোণী ত্রিভুজ সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে। পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে ধারণা। তো সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটু জেনে নিই। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করে দেখো, এই হচ্ছে একটি সমকোণ। তোমরা জানো যে একটি রেখাংশের উপর আরেকটি রেখাংশ যদি লম্ব হয় তাহলে সমকোণ উৎপন্ন করে। তো সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো যে আমরা যদি এই এ আর সি যুক্ত করে দেই তাহলে আমাদের এটি ত্রিভুজ হয়ে যাবে। তাহলে দেখো, এই ত্রিভুজে একটি সমকোণ আছে। আমাদের এই বিষয়গুলো খুব ভালো করে জানতে হবে। সমকোণ জানতে হবে, অতিভুজ জানতে হবে, আর ত্রিকোণমিতির সময় কিন্তু বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু শিখতে হবে সূক্ষ্মকোণের সাপেক্ষে। তো সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা এই চিত্রের প্রথমে আমরা যা জানব সেটি হচ্ছে সমকোণ। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে প্রথমে আমরা এই সমকোণের ধারণাটি দিচ্ছি। লক্ষ্য করে দেখো, প্রথমে আমরা জানব হচ্ছে সমকোণ। এই চিত্র অনুযায়ী সমকোণ হচ্ছে বি কোণটি। আমরা যদি সংক্ষেপে লিখি তাহলে হবে বি কোণ, আর যদি পূর্ণ রূপ দিয়ে লিখি তাহলে হবে এ বি সি কোণ। এ বি সি কোণ, অর্থাৎ যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় সেটি মাঝে লিখতে হবে। সুতরাং আমরা এটিকে সি বি এ এইভাবেও লিখতে পারি। তাহলে প্রথম আমরা একটা বিষয় শিখে নিলাম যে সমকোণী ত্রিভুজের সমকোণ চিনেছি। এখন আমরা যা চিনব সেটি হচ্ছে অতিভুজ। তো সুপ্রিয় শিক্ষার্থী, অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু। লক্ষ্য করে দেখো, এ বি সি এটি হচ্ছে সমকোণ, তাহলে তার বিপরীত বাহু হচ্ছে ঠিক তার অপর পাশে উল্টা দিকে যে বাহুটি, অর্থাৎ এটি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজটি হচ্ছে এ সি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দুইটা জিনিস জেনে গেলাম, সেটি হলো সমকোণী ত্রিভুজের সমকোণ জেনে গেলাম হচ্ছে অতিভুজ। এখন আমরা জানব হচ্ছে বিপরীত বাহু। যখন আমরা কোনো সূক্ষ্মকোণের বিপরীত বাহু সম্পর্কে জানতে চাই তখন আমাদের উল্লেখ করে দিতে হবে আমরা কোন সূক্ষ্মকোণের বিপরীত বাহু জানতে চাই। অর্থাৎ দেখো, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার একটি কোণ সমকোণ, কিন্তু এ কোণ এবং সি কোণ কিন্তু সূক্ষ্মকোণ। তাই আমি যদি এই সি কোণের বিপরীত বাহু লিখি, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি কোণ সি এর বিপরীত বাহু। তো সুপ্রিয় শিক্ষার্থী, তুমি বিপরীত বাহু কিভাবে চিনতে পারবা? তুমি প্রথমে দেখবা যে কোন কোণের কথা বলা হয়েছে, সি কোণ। তাহলে তুমি সি কোণটি লক্ষ্য করো, এ সি বি, এটি হচ্ছে সি কোণ। তুমি মনে মনে এই বাহুটি বাদ দাও, দেখো সি কোণ তৈরি হয়ে গেছে।
সুপ্রিয় শিক্ষার্থী দেখো এ সি বি, তাহলে সি মাঝখানে আছে, তাহলে এটি হচ্ছে সি কোণ, আমরা এখানে সংক্ষেপে লিখেছি। তাহলে তোমরা যদি একটু লক্ষ্য করো, যে এই সি কোণের বিপরীত বাহুটি হচ্ছে, অর্থাৎ একটু খেয়াল করে দেখো, এই সি কোণ তৈরি হইতে যে বাহুটির প্রয়োজন নাই, দেখো কোণ তৈরি হয়ে গেছে কিন্তু এ সি বি, তাহলে দেখো এই দিকে হচ্ছে বিপরীত বাহু, তাহলে এই যে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা জেনে গেলাম হচ্ছে সি কোণের বিপরীত বাহু। তাহলে যেহেতু পরীক্ষায় সবসময় যে থিটা কোণ অর্থাৎ সূক্ষ্ম কোণটি সি থাকবে তা নয়, অনেক সময় আমাদের এ কোণের বিপরীত বাহু জানার প্রয়োজন হয়, সেই জন্য তোমাকে সেই এ কোণের বিপরীত বাহুটিও জানতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী তাহলে এখন আমরা যা জানবো সেটি হচ্ছে কোণ এ এর বিপরীত বাহু। লক্ষ্য করে দেখো, এখন এ কোণ তৈরি হইতে যে বাহুটির প্রয়োজন নয় অর্থাৎ বিপরীত দিকে আছে, লক্ষ্য করে দেখো এ কোণটি হচ্ছে বিএসি, এইটি হচ্ছে কিন্তু এ কোণ, লক্ষ্য করে দেখো। তাহলে দেখো এটি যদি এ কোণ হয় তাহলে তার এ কোণের এই যে বিএসি কোণের উল্টা দিকে যে বাহুটি আছে অর্থাৎ এই যে বিসি, এইটি হচ্ছে এখানকার বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে দেখো সি কোণের বিপরীত বাহু হচ্ছে, এই সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, আর এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে আমরা জেনে নিলাম হচ্ছে বিপরীত বাহু। তো সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা যা জানব সেটি হচ্ছে এই সন্নিহিত বাহুগুলো জানব। প্রথমে আমরা সি কোণ এর সন্নিহিত বাহু, সি কোণের সন্নিহিত বাহু, লক্ষ্য করে দেখো সন্নিহিত বাহুটা তুমি কিভাবে চিনতে পারবে, সেটা হচ্ছে সি কোণের সন্নিহিত বাহু, অর্থাৎ তুমি প্রথমে সি কোণটাকে চিনার চেষ্টা করবে। দেখো সি কোণ হচ্ছে এ সি বি, তাহলে এই অতিভুজ ছাড়া তুমি কিন্তু একটা জিনিস চিনে নিয়েছ যে এসি হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে দেখো সি কোণ তৈরি হইতে এই অতিভুজের সাথে আর কোন বাহুটি মিলেছে, দেখো বিসি, যদি বিসি এসির সাথে যুক্ত না হইতো তাহলে কিন্তু সি কোণ উৎপন্ন হবে না। তাই এই সি কোণের যে সন্নিহিত বাহুটি পাচ্ছি আমরা সেটি হচ্ছে বিসি। তো সুপ্রিয় শিক্ষার্থী এখন আমাদের দরকার হচ্ছে এ কোণের সন্নিহিত বাহু। তাহলে এ কোণ এর সন্নিহিত বাহু, তাহলে এ কোণের সন্নিহিত বাহু হচ্ছে এ কোণ তৈরি হইতে অতিভুজের সাথে যে বাহুটি লেগেছে, লক্ষ্য করে দেখো এই এ কোণ তৈরি হইতে অর্থাৎ বিএসি কোণ, এই অতিভুজ তো লেগেছে, তারপরেও এবি বাহুটি লেগেছে, অর্থাৎ এ কোণ তৈরি হইতে সাথে আছে কি এবি, তাহলে এ কোণের সন্নিহিত বাহু হচ্ছে এবি। তাহলে আমরা প্রথমে কি কি বিষয়গুলো জানলাম সেগুলো একটু খেয়াল রাখতে হবে তোমাদের। প্রথমত আমরা যে বিষয়টি জানলাম সেটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ জানতে পারলাম। আমাদের এই চিত্র অনুসারে এই বিকোণটি হচ্ছে সমকোণ। তো পরীক্ষায় তোমাদের কিন্তু চিত্রটা একটু বদলেও থাকতে পারে, এই রকমও থাকতে পারে, তখন তুমি যদি এ বি সি এভাবে লেখো তাহলে এই কোণটি কিন্তু সমকোণ হবে, আর এই চিত্র অনুযায়ী এই কোণটি সমকোণ। সুতরাং চিত্র দুইভাবেই থাকতে পারে। তো আমরা যেহেতু এই চিত্রটি দিয়ে আজকের এই বেসিকগুলো বর্ণনা করছি তাহলে আমরা এই চিত্রগুলোই একটু লক্ষ্য করি। তো সমকোণ জানলাম, সমকোণ জানার পরে আমাকে অতিভুজ জানতে হবে।
তারপর আমরা লম্বভূমি তো জানবই, কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতে এই লম্বভূমি আমাদের জন্য প্যাচ লাগতে পারে, সমস্যার সৃষ্টি করতে পারে। সেই জন্য আমরা যখন এগুলো নির্ণয় করব তখন আমি তোমাকে দেখাবো যে এগুলো কীভাবে প্রবলেম বা সমস্যার সৃষ্টি করে। তো আপাতত জেনে রাখো, আমরা এখানে লম্ব বা ভূমি সেগুলো জানতে চাচ্ছি না। আমরা যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব, আমরা বিপরীত বাহুটা জানব। তো দেখো, এই সিকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, আবার একোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, আবার সিকোণের সন্নিহিত বাহু হচ্ছে বিসি, একোণের সন্নিহিত বাহু হচ্ছে এবি। তো প্রথমে আমরা জেনে নিলাম সমকোণী ত্রিভুজের সমকোণ, অতিভুজ, সিকোণের বিপরীত বাহু, একোণের বিপরীত বাহু, সিকোণের সন্নিহিত বাহু এবং একোণের সন্নিহিত বাহু। অর্থাৎ সূক্ষ্মকোণ যে কোনোটারই তোমার বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু তোমাকে জানতে হবে বা শিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে বিষয়টি খেয়াল করব সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাস সমকোণী ত্রিভুজ নিয়েই তার তথ্যটি প্রদান করেন। তো পিথাগোরাস এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে যে তথ্যটি বলেছিলেন সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটু জেনে নাও, সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে এবিসি আমাদের একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অর্থাৎ আমি যদি এই দিকে একটি বর্গক্ষেত্র অঙ্কন করি, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই কালারটি ঠিক রাখছি গ্রিন, এই দিকে যদি আমরা একটি বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে এটি হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আর এই দিকে যদি আমরা একটি বর্গক্ষেত্র অঙ্কন করি সেটি হবে সমকোণী ত্রিভুজের অপর যে আরও একটি বাহু আছে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আর এই অংশে দেখো যেটি আছে সেটি হচ্ছে আরও একটি বাহু আছে যেটা আপাত দৃষ্টিতে, অর্থাৎ আমাদের এই চিত্রের দৃষ্টিতে ভূমি বা শয়নরেখা, তার উপর অঙ্কিত লম্ব। অর্থাৎ পিথাগোরাস বলেছিলেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমরা গাণিতিকভাবে তোমাকে একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, সেটি একটি খেয়াল করো। মনে করো অতিভুজ আছে হচ্ছে 5 সেন্টিমিটার, আর অপর যে বাহু দুটি আছে তার একটি হচ্ছে 3 সেন্টিমিটার এবং নিচে আরও একটি বাহু আছে যেটি হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাস বলেছিল যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার এই যে বাহুটি আছে হচ্ছে 5 সেন্টিমিটার, তার উপর যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে এটি হয়ে যাবে 5 × 5 = 25 আর সেন্টিমিটার স্কয়ার, অর্থাৎ 25 বর্গ সেন্টিমিটার। তাহলে এই পাশে যে ক্ষেত্রটি আছে সেটির ক্ষেত্রফল হচ্ছে 3 সেন্টিমিটার স্কয়ার, অর্থাৎ 3 × 3 = 9 আর সেন্টিমিটার স্কয়ার। আর আমরা নিচের দিকে যে বাহুটি পাচ্ছি সেটির ক্ষেত্রফল হচ্ছে এই বাহু স্কয়ার, অর্থাৎ 4 × 4 = 16 আর সেন্টিমিটার উপর স্কয়ার করলে বর্গ সেন্টিমিটার। পিথাগোরাস বলেছিলেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ 25, আর অপর দুই বাহু তার মানে এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 9 বর্গ সেন্টিমিটার এবং বিসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 16 সেন্টিমিটার। অর্থাৎ 9 আর 16 যদি আমরা অ্যাড করি তাহলে অবশ্যই পাবো হচ্ছে 25 স্কয়ার সেন্টিমিটার। তো সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বুঝে নিয়েছি যে পিথাগোরাস কি বলেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে পিথাগোরাস যে তথ্যটি দিয়েছিলেন সেটি যদি আমরা একটু আমাদের এই চিত্র থেকে লেখার চেষ্টা করি, এই হচ্ছে সমকোণী ত্রিভুজ এ বি সি, এটি হচ্ছে অতিভুজ, অর্থাৎ অতিভুজ স্কয়ার মানে হচ্ছে AC স্কয়ার, আর অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, অর্থাৎ এটি হচ্ছে AB স্কয়ার আর এটি হচ্ছে
বিসি স্কয়ার, এদের বর্গের সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে যোগ করে দিতে হবে। তাহলে দেখো আমরা পাইলাম হচ্ছে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টি, যেটাকে আমরা বলে থাকি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাস বলেছিলেন যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু লম্ব ভূমি পরিবর্তনশীল, একটু লক্ষ্য করে দেখো এবি লম্ব আছে, এটাকে যদি আমরা এর দিকে একটু ঘুরিয়ে দিই তাহলে বিসি লম্ব হয়ে যাবে। তাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আছে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে স্কয়ারটা বাদ পড়েছিল। তাহলে লক্ষ্য করে দেখো আমরা জেনে গেলাম পিথাগোরাস। এখন আমরা যা জানব সেটি হচ্ছে এবিসি এই ত্রিভুজে, এটি একটি সমকোণী ত্রিভুজ, এই কোণটি হচ্ছে সমকোণ। তো সুপ্রিয় শিক্ষার্থী, এর ভিতর আমি একটি কোণকে থিটা হিসেবে বিবেচনা করছি। ধরে নিই সি কোণের সাপেক্ষে এই অঙ্কটি আমরা করছি। তাহলে লক্ষ্য করে দেখো এইটি হচ্ছে সূক্ষ্মকোণ, এই কোণের সাপেক্ষে আমাদের যে বাহুগুলির নাম হবে আমরা সেটা সংক্ষেপে লিখছি। এবি হচ্ছে বিপরীত বাহু, আর বিসি হচ্ছে সন্নিহিত বাহু, আর এবি হচ্ছে অতিভুজ। আমরা একটু লিখে দিই, অতিভুজ সন্নিহিত বাহু সি কোণের সাপেক্ষে বা থিটা কোণের সাপেক্ষে, আর এইটি হচ্ছে এবি হচ্ছে বিপরীত বাহু। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা যে জিনিসগুলো পাবো সেটি হচ্ছে 6টি অনুপাত পাবো। প্রথমে যদি আমরা এই থিটা কোণের বিপরীত বাহুর সাথে অনুপাত করি, দেখো বিপরীত বাহু অনুপাত অতিভুজ, অর্থাৎ এই বাহুর সাথে এই বাহুর অনুপাত করলাম, অতিভুজ। এইটি সমান হচ্ছে সাইন সি বা থিটা। তাহলে দেখো আমরা পাইলাম হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু অনুপাত অতিভুজ। তো আমরা এটাকে লিখতে পারি পূর্ব পদকে লব হিসাবে আর পরপদ বা উত্তর পদকে হর হিসাবে লিখতে পারি। তাহলে আমরা পাইলাম সাইন থিটা। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো বিপরীত বাহু বা অতিভুজ হইল সাইন থিটা, অথবা আমরা এটাও লিখতে পারি যে সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে খেয়াল করো, বিপরীত বাহু বাই অতিভুজ সমান সাইন থিটা, অথবা সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু অতিভুজ, একই কথা। তাহলে ঠিক এইভাবে এখন যদি আমরা প্রথমে 3টি অনুপাত দেখাচ্ছি, এই 3টি অনুপাত শিখলেই তুমি বাকি 6টি অনুপাত মানে আরও 3টি অনুপাত শিখে যাবে। তাহলে হচ্ছে দেখো কস থিটা সমান হচ্ছে, দেখো কস থিটা হচ্ছে সন্নিহিত বাহু অনুপাত অতিভুজ। তো এই সন্নিহিত বাহু অনুপাত অতিভুজকে আমরা লিখব হচ্ছে সন্নিহিত বাহু, আগেরটার মতো করে লিখছি, সন্নিহিত বাহু বাই অতিভুজ। অর্থাৎ এই বিসি অনুপাত হচ্ছে এসি। এখন এই থিটা কোণের সাপেক্ষে যদি আমরা এই দুইটি বাহুর অনুপাত করি, অর্থাৎ এবি আর বিসি, তাহলে হবে টেন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা এইখানে শিখে গেলাম হচ্ছে 3টি অনুপাত। 1 নম্বর অনুপাত হচ্ছে সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ, 2 নম্বর অনুপাতটি হচ্ছে কস থিটা সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ, আর 3 নম্বর অনুপাতটি হচ্ছে
ট্যান থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই সাইন থিটার বিপরীত যে অনুপাতটি 6 নম্বর যেটি আছে সেটি হচ্ছে কোসেক থিটা। 6 নম্বর হচ্ছে কোসেক থিটা। তো সুপ্রিয় শিক্ষার্থী, জাস্ট খালি একটু উল্টায় দিলেই হবে, সেটি হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু। আর 2 নম্বর যে অনুপাতটি আছে এটির বিপরীত অনুপাত হচ্ছে, এটা আমরা 5 নম্বর দিচ্ছি, সেটি হচ্ছে সেক থিটা। এটি ঠিক তার বিপরীত, অতিভুজ বাই সন্নিহিত বাহু। অতিভুজ বাই সন্নিহিত বাহু। আর ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা। এটি ঠিক এটার বিপরীত, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। আমাদের এই বিষয়গুলো খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমরা 3টা জিনিস জানলাম। এক হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ চিনে নিয়েছি অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু। তারপর আমরা জানলাম যে ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত আছে, এই 6টি অনুপাত আসলে কোন কোন বাহুর অনুপাত মিলে কোন ত্রিকোণমিতিক অনুপাতটি হয়। সেটি হচ্ছে বিপরীত বাহু অনুপাত অতিভুজ হচ্ছে সাইন থিটা, আর সন্নিহিত বাহু অনুপাত অতিভুজ হচ্ছে কস থিটা, বিপরীত বাহু অনুপাত সন্নিহিত বাহু হচ্ছে ট্যান থিটা, আর সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু হচ্ছে কট থিটা, আর অতিভুজ বাই সন্নিহিত বাহু হচ্ছে সেক থিটা, আর অতিভুজ বাই বিপরীত বাহু হচ্ছে কোসেক থিটা। সুপ্রিয় শিক্ষার্থী, এইগুলোর সাথে এখন আমাকে যে বিষয়গুলো জানতে হবে বা তোমাদের অবশ্যই শিখে নিতে হবে, সেই বিষয়গুলো হচ্ছে আমরা প্রথমে কিছু বিপরীত সূত্র শিখে নিব। ভালো করে মনে রাখতে হবে তোমাদের যে আমি যে সূত্রগুলির কথা বলছি সেগুলো হচ্ছে বিপরীত সূত্র। আমরা কিছু টেকনিক দেখাবো, কিছু বিপরীত সূত্র আছে আর কিছু যোগ বিয়োগের সূত্র আছে। প্রথম সূত্রটি হচ্ছে, আমরা সিরিয়ালি নাম লিখতেছি, দেখো, সাইন থিটা কস থিটা। এই সিরিয়ালটা মনে রাখা তোমার জন্য খুব জরুরি। ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, আর হচ্ছে কোসেক থিটা। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করে দেখো, এই বিপরীত সূত্র বলছিলাম এই জন্য, দেখো এই সাইন হচ্ছে কোসেকের বিপরীত, তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি হচ্ছে 1 কোসেক থিটা। তোমাদের মনে রাখাও একেবারে খুব সহজ। আর এইটি হচ্ছে ঠিক একই রকমভাবে 1 সাইন থিটা। আর কোসেক হচ্ছে কস থিটা হচ্ছে সেক থিটার বিপরীত, তাহলে এটি হবে 1 সেক থিটা, আর এটি হচ্ছে 1 কস থিটা, অর্থাৎ সেক থিটা সমান 1 কস থিটা। আর ট্যান হচ্ছে কটের বিপরীত, তাই এটি হচ্ছে 1 কট থিটা, আর কট থিটা সমান হচ্ছে 1 ট্যান থিটা। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা এখানে এই 6টি সূত্র মনে রাখা একেবারেই সহজ। তো এখানে আরও একটি সূত্র আছে, দেখো, ট্যানের মান হচ্ছে, আমরা এটিকে যদি ভাঙায় দেখাই পুরাপুরিভাবে, এইগুলো আমরা যদি করেও দেখাই তাহলে আমরা সেই সূত্রটি পাবো, যেটি সে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর এটি হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। তাহলে আমরা পরবর্তীতে যখন অঙ্ক করতে যাব তখন আমরা তোমাকে দেখাবো যে এইগুলো হচ্ছে, এই সূত্রগুলো হচ্ছে, দেখো ডান পাশের দিকে তাকে সবগুলো হচ্ছে ভগ্নাংশ আছে, দেখো। তাহলে এই সূত্রগুলোর আমি নতুন একটি টেকনিক বা নাম দিলাম যে এটি হচ্ছে ভগ্নাংশের সূত্র। তোমাকে 2টা সূত্র মনে রাখবা যে এগুলো সবই হচ্ছে, আমরা কি বলছি, ভগ্নাংশের সূত্র। ভগ্নাংশের সূত্রগুলো একেবারেই সহজ, আমি নতুন করে দেখিয়েছি যে এই সূত্রগুলো জাস্ট খালি বিপরীত চিন্তা করবা। 1 কোসেক মানে কয় নম্বর? 6 নম্বর। তাহলে 6 নম্বর হচ্ছে 1 নম্বরের বিপরীত, তার মানে সাইন থিটা। 1
সেক। তো 1/sec মানে হচ্ছে কয় নম্বর? 5 নম্বর। তার বিপরীত হচ্ছে 2 নম্বর, মানে cos থিটা। 1/cot 4 এর বিপরীত হচ্ছে 3, তাহলে tan থিটা। 1/cot 3 এর বিপরীত হচ্ছে 4 cot থিটা। 1/cos 2 এর বিপরীত হচ্ছে 5, তাহলে sec থিটা। 1/sin এর বিপরীত হচ্ছে cosec থিটা। আর এটি আমরা এখানে দেখাইছি, এটি ভাঙাইলে দেখাইতে পারতাম, অর্থাৎ এই সাইনের পরিবর্তে এই যে স্যাক আছে, যে স্যাকের পরিবর্তে যদি আমরা 1/cos বসাইতাম, আর এখানে যে কোয়াডটা আছে এটার পরিবর্তে বসাইলে তোমরা ইজিলি বুঝতে পারতা, সেটি বসিয়ে বসিয়ে আমরা দেখাইতে পারতাম। পুরো আর ব্যাখ্যা দেখাইলাম না, তো তোমরা বুঝে নিয়েছো। দেখো এখানে কিন্তু দুইটি সূত্র আছে, এই সূত্রটি আমাদের খুব বেশি কাজে লাগে, এইটাও লাগে। তো আমাদের tan সমান কিন্তু এই সূত্রটি বেশি কাজে লাগে, sin/cos, আর cot সমান হচ্ছে cos/sin। সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে যখন আমি অঙ্ক করাবো তখন তোমাকে এগুলো বিস্তারিত বোঝাবো। আপাতত বলে রাখছি যে মনে রাখো এগুলো কিন্তু ভগ্নাংশের সূত্র। আমি নতুন নাম দিয়েছি, আসলে এরকম কোনো নাম বইয়ে নেই, আমি নতুন করে নাম দিয়েছি, এই নামগুলো হচ্ছে ভগ্নাংশ। দেখো সবগুলোই ভগ্নাংশ আছে। তুমি যখনই এরকম ভগ্নাংশের কোনো সূত্র পাইবা তখন তুমি খালি ট্রান্সফার করে এই পূর্ণ সূত্রে চলে আসবা, ভগ্নাংশকে অপসারণ করার চেষ্টা করবা। তো তোমাদের একটু সহজে বলে দিই, এই ভগ্নাংশগুলো যেহেতু এগুলো যখন ছিল তখন কোনো স্কোয়ার ছিল না, যদি স্কোয়ার থাকে তাহলে কি হবে দেখো, 1/sin² সমান হবে 1/cosec², cos² সমান হচ্ছে 1/sec², tan² সমান হচ্ছে 1/cot², cot² সমান হচ্ছে 1/tan², sec² সমান হচ্ছে 1/cos², cosec² সমান হচ্ছে 1/sin²। তাহলে সুতরাং তুমি এটিও লিখতে পারবা tan² সমান হচ্ছে sin²/cos², আর cot² সমান হচ্ছে cos²/sin²। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এইটি আরও একটি রূপ 6টি, এখানে কিন্তু 8টি সূত্র আছে, এই হচ্ছে 6টি, তার সাথে আরও আছে 2টি। তাহলে দেখো আমরা এই 6টি আর 2টি 8টি সূত্রকে আমরা কিন্তু এখন আরও 8টি সূত্র, অর্থাৎ 16টি সূত্র তৈরি হয়ে গেছে। কি করে? জাস্ট খালি স্কোয়ার দিয়ে। আশা করি এটি সূত্র না, তুমি 8টা সূত্রই মনে রাখতে পারবা, তারপরে উভয় পক্ষে বর্গ করে দিলে এরকম হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আরও একটা টেকনিক দেখাচ্ছি, সেটি হচ্ছে তোমার যদি এখানে কিউব থাকে, মানে সাইন কিউব, তাহলে ঠিক একই রকমভাবে লিখতে পারবে তুমি, এটি হচ্ছে 1/cosec², cos কিউব সমান হচ্ছে 1/sec², tan কিউব সমান হচ্ছে 1/cot², আর cot কিউব সমান হচ্ছে 1/tan³, আর sec কিউব সমান হচ্ছে 1/cos³, cosec কিউব সমান হচ্ছে 1/sin³। আর যেহেতু tan কিউবের সময় আমরা এইটুকু লিখতে পারি sin³/cos³, আর cot কিউব সমান লিখতে পারি cos³/sin³। হয়ে গেল আরও 8টি সূত্র। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এইগুলা সূত্র বলছি না, তাহলে তোমরা এখানে 4 দিয়েও লিখতে পারবা, 5 দিয়েও লিখতে পারবা, পাওয়ার 6 দিয়েও লিখতে পারবা। আশা করি এগুলো তোমার বোঝা হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে বিষয়টি জানব সেইগুলো হচ্ছে যে এই সূত্রগুলোর হচ্ছে কিছু যোগ বিয়োগের সূত্র আছে। এগুলো হচ্ছে ভগ্নাংশের সূত্র, একটু মনে রাখো, আমি এগুলোকে নতুন নাম দিয়েছি ভগ্নাংশের সূত্র। এখন দেখাবো যোগ বিয়োগের সূত্র, সেটা আবার কীরকম। দেখো 6টি অনুপাত দিয়েছিলাম, তার ভিতর আমি এগুলো একটু লিখছি। প্রথম অনুপাত, এর সাথে হচ্ছে দেখো দ্বিতীয় অনুপাত, এই দুইটি ছোট। তারপরে আমরা জোড়াগুলো লিখব এবং বড়গুলো আগে লিখব। তার ভিতর প্রথম দুইটাকে বাদ দিলে 6টার ভিতর আর কি কি থাকে, সেগুলো থাকে হচ্ছে 3, 4, 5, 6। তাহলে জোড়ার মধ্যে আছে 4, অর্থাৎ চতুর্থ অনুপাত। আর হচ্ছে জোড়া যদি চিন্তা করি, দ্বিতীয় চলে গেছে, তাহলে হচ্ছে ষষ্ঠ অনুপাত। আর এখানে জোড়ার মধ্যে রয়েছে আর হলো চতুর্থ অনুপাত। আর বিজোড়ার ভিতর রয়েছে দেখো কত, 1, 2 চলে গেলে
6 4 চলে গেল, আর রয়ে গেছে হচ্ছে পঞ্চম অনুপাত আর হচ্ছে তৃতীয় অনুপাত। আমি তোমাদের এইটা একটা টেকনিক, অর্থাৎ যোগের যে সূত্রগুলো আছে সেগুলো, অর্থাৎ আমি এই সূত্রগুলোর নাম দিয়েছি যখন বর্গের সূত্র আর সাথে প্লাস বা মাইনাস থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখার সহজ টেকনিক দিচ্ছি। 3টা সূত্র যদি তুমি মনে রাখতে পারো তাহলে এইখান থেকে তুমি অবশ্যই 9টি সূত্র নিজেই তৈরি করে নিতে পারবে। একেবারে খুব সহজ টেকনিক। এই থিওরিটি বা এই টেকনিকটি আমি নিজে তৈরি করেছি, আশা করি সেইগুলো তোমার এই সূত্রগুলো মনে রাখতে খুব সহায়তা করবে। এগুলোকে আমরা বলছি বর্গের সূত্র। আগেটি বলছিলাম ভগ্নাংশের সূত্র, আর এটি বলছি বর্গের সূত্র। আর এই সূত্রগুলোর সাথে অবশ্যই যোগ বা বিয়োগ চিহ্নের সম্পর্ক থাকে, যোগ বা বিয়োগ চিহ্নের সম্পর্ক থাকে। আর আগে যে বলেছি যে সূত্রটি সেগুলো হচ্ছে, অর্থাৎ ভগ্নাংশের সূত্রটি, সেগুলো গুণ বা ভাগের সম্পর্ক থাকে। তাহলে দেখো প্রথম অনুপাতটি কি? প্রথম অনুপাতটি হচ্ছে সাইন। যেহেতু আমরা বলছি বর্গের সূত্র, তাহলে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1। সুপ্রিয় শিক্ষার্থী, যখন এই দুইটি অনুপাত ছোট থাকে তখন আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করব, কিন্তু যখন পরবর্তী দুইটা চিহ্ন ব্যবহার করব সেগুলো মাইনাস ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করে দেখো, তাহলে আমরা কি বলছি, এখানে কিন্তু আমরা জোড়া যে অনুপাতগুলো আছে সেগুলো ব্যবহার করছি। জোড়া অনুপাত, জোড়া অনুপাত, সেখানে জোড়ার ভিতর কি আছে একটু লক্ষ্য করে দেখো। সিরিয়ালে যদি দাও তুমি কোস এক্স 6 নাম্বার, কোস এক্স স্কয়ার থিটা মাইনাস আরও একটি জোড়া হচ্ছে 4 নাম্বার, সেটি হলো কট স্কয়ার থিটা সমান 1। খুব মজার বিষয় হচ্ছে সবগুলি সমানই কিন্তু 1, এইটা সমানও 1 আসবে। এখানে হচ্ছে 5 নাম্বার, অর্থাৎ সেক স্কয়ার থিটা সমান হচ্ছে, দেখো একটু লক্ষ্য করে 1 হবে সবগুলোই, কিন্তু একটু লক্ষ্য করে দেখো এখানে আমরা যা লিখছি এইটি হচ্ছে, আমরা এর পরবর্তী সূত্রগুলি যে 9 10 11, এখানে আমরা দেখাচ্ছি হচ্ছে প্রথম আর দ্বিতীয় অনুপাত যোগ করলে 1 হবে। আর এখানে হচ্ছে প্রথম আর দ্বিতীয় বাদ দিয়ে বাকি যে জোড়া অনুপাতগুলো আছে সেগুলোর বর্গ, অর্থাৎ কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার। এটা মনে রাখা একেবারেই সহজ। 6 নম্বর থেকে 4 নাম্বার অনুপাতটি বিয়োগ করছি, অর্থাৎ কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। আর এখানে হচ্ছে আমরা বিজোড়া প্রথম আর দ্বিতীয় বাদ দিয়ে যে বিজোড়াটি আছে, অর্থাৎ 5 নাম্বার অনুপাত থেকে 3 নাম্বার অনুপাতটি বিয়োগ করে যেটা পাচ্ছি হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এইখানে আরও 3টি সূত্র পেয়ে গেলাম। তাহলে আমাদের সূত্র হয়ে গেল, এই সূত্রগুলোকে আমি কি বলছি, বর্গের সূত্র। লক্ষ্য করে দেখো এই সবগুলোতেই কিন্তু বর্গ আছে আর যোগ বিয়োগের চিহ্ন আছে। তাহলে এটি হচ্ছে বর্গের সূত্র এবং যার সাথে যোগ বিয়োগের সম্পর্ক আছে। এরকম দেখলেই তুমি বুঝতে পারবে যে এরকম অঙ্ক আছে। আর তুমি এগুলো নির্ণয় করার ক্ষেত্রে একেবারেই সহজ, যখন সাইন স্কয়ার আসবে দেখো এখন তুমি এখান থেকে আরও 2টি সূত্র নির্ণয় করতে পারবে। সেটি হচ্ছে সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা, হয়ে গেল একটি সূত্র। এখন যদি তুমি এখান থেকে আরও নির্ণয় করতে চাও যে কস স্কয়ার, তাহলে তুমি পেয়ে গেলা, দেখো কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো তুমি আরও সূত্র পেয়ে গেলা। আমরা ধরে নিই এটি হচ্ছে 12 নম্বর আর এটি হচ্ছে 13 নম্বর। তাহলে আমরা আরও 2টি সূত্র পেয়ে গেলাম। এখন হচ্ছে দেখো আমরা যে 6 নম্বর থেকে 4 নম্বরের বর্গগুলো বিয়োগ করে আমরা একটা সূত্র পেয়েছিলাম, সেটি হচ্ছে 1। সেখান থেকে আমরা কোসেক স্কয়ারের সূত্র বের করতে পারি। এটি হচ্ছে 14 নম্বর দিলাম, যে কোসেক স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা। আর 1টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে থাকবে কি কট। তাহলে দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে কট স্কয়ার থিটা। তাহলে কট স্কয়ার থিটারও আমরা একটা সূত্র পেয়ে গেলাম। তারপরে দেখো 16 নম্বর, এইটা আমরা এখান থেকে সেক স্কয়ার থিটা সমান হচ্ছে 1
মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে কট স্কয়ার থিটা। আর 17 নম্বর হচ্ছে আমরা যদি 1টাকে এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 10 স্কয়ার থিটা। তো সুপ্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করে দেখো, এখানে আমরা যা পাইলাম সেগুলো হচ্ছে এই সবগুলো দেখো স্কয়ার আছে, সবগুলোই যোগ বিয়োগ আছে, তাই এই সূত্রগুলো হচ্ছে বর্গের সূত্র যার সাথে যোগ বিয়োগের সম্পর্ক আছে। তুমি যদি কখনো এরকম দেখো 1 মাইনাস কস স্কয়ার, তাহলে তোমাকে সবসময় এই চিন্তা করতে হবে, অর্থাৎ আগের যে ভগ্নাংশের সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু এই সূত্রগুলি নিয়ে চিন্তা করবা। যখনই তুমি এরকম দেখবা যে স্কয়ার আছে যোগ বিয়োগ আছে, যেমন এটা আছে দেখো যোগ বিয়োগ, এটিও আছে বর্গ যোগ বিয়োগ, এখানেও বর্গ যোগ বিয়োগ, তার মানে এগুলো হচ্ছে বর্গের যোগ বিয়োগ। আগামী ক্লাসে আমরা এই সূত্রগুলোর প্রয়োগ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো জানতে পারলাম সেগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ জেনেছি, সমকোণ জেনেছি, যে কোনো সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু জেনেছি আমাদের 6টি যে অনুপাত আছে সেই 6টি অনুপাত কোন কোন বাহুর অনুপাত মিলে হয়, আর সর্বোপরি আমরা 17টি সূত্র সম্পর্কে জেনেছি। আশা করছি পরবর্তী অঙ্কগুলো তোমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে। আর এই সূত্রগুলোকে আমি দুইটি ভাগে ভাগ করে নিয়েছি, একটি হচ্ছে ভগ্নাংশের সূত্র যেখানে গুণ বা ভাগের সম্পর্ক থাকবে, আর এক জায়গায় আছে হচ্ছে বর্গের সূত্র যেখানে যোগ বা বিয়োগ চিহ্ন থাকবে। আশা করি সেই প্রয়োগগুলো আমরা আগামী ক্লাসে দেখতে পাবো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।